আচ্ছা দেখো, আসসালামু আলাইকুম। আমরা গতদিন হলো দ্বিতীয় ক্লাস, আজকে তৃতীয় ক্লাস, শিশ্ন বা পেনিস পর্যন্ত হয়েছিল। পরে দেখো জনন গ্রন্থি, পোস্টেড গ্রন্থি, মানে আমাদের হচ্ছে গ্রন্থি সম্পর্কে আমরা এটা জেনেছি যে গ্রন্থি হলো এমন কোনো কোষ বা কোষগুচ্ছ যারা কোনো রসকরণ করে, তাকে গ্রন্থি বলে। হ্যাঁ, তো আসলে অ্যাকচুয়ালি যে শুক্রাণু সে যদি একা একাই আর কি কোনো গ্রন্থি না থেকে শুক্রাণু সরাসরি শুক্রাশয় থেকে বের হয়ে চলে আসতো, তাহলে আমাদের হচ্ছে পেনিসের ভিতরটা জ্বালা পোড়া করতো, কারণ এটা খুব অ্যাসিডিক, শুক্রাণুগুলা খুব অ্যাসিডিক হয়। তো এই কারণে বিভিন্ন গ্রন্থি থেকে শুক্রাণু আসার আগেই বিভিন্ন গ্রন্থি থেকে আগে জায়গাটাকে পিচ্ছিল করে, রাস্তা পিচ্ছিল করে, যাতে করে কি হয়, শুক্রাণু যখন আসে তখন হচ্ছে ওই জায়গাতে আর সমস্যা হয় না, পিচ্ছিল জায়গাটা। এই কারণে পোস্টেড গ্রন্থি, কাউপার গ্রন্থি, এই গ্রন্থিগুলা তোমার হচ্ছে এদের দায়িত্ব হলো আগে শুক্রাণু আসার আগে পিচ্ছিল পদার্থ করানো। এটা হলো মূল উদ্দেশ্য। তো তার মধ্যে একটা গ্রন্থি হলো পোস্টেড গ্রন্থি। তো পোস্টেড মানে যে সামনে থাকা গ্রন্থি, সামনে দাঁড়ানো গ্রন্থি, যে এর আগে বলেছি বাংলাতে, তাই না? তো এই গ্রন্থিটা কিন্তু ছেলেদের জন্য আবার উপকার আবার অপকার দুটোই করে। অপকার হচ্ছে যে যখন বয়স বাড়ে, ধরো যখন বয়স 60 বছর পার হয়, তারপরে ম্যাক্সিমাম ক্ষেত্রে কারো কারো 50 পার হলেও হয় যে এই গ্রন্থির একটা জটিলতা তৈরি হয়। জটিলতা হলো এই গ্রন্থি যে তার যে রস, এই রসকরণ যদি ঠিকঠাক ভাবে না হয়, তাহলে হচ্ছে তার এই পোস্টেড গ্রন্থিতে বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয়। যেমন পোস্টেড গ্রন্থি বড় হয়ে যায়, পোস্টেড গ্রন্থি ক্যান্সার হয়, নানান সমস্যা দেখা দেয়। এবং এটার মেইন কারণ হলো কোনো যন্ত্র তুমি যদি ব্যবহার না করো, তাহলে ওই যন্ত্র একসময় নষ্ট হয়ে যাবে, তাই না? তুমি হুন্ডাই ফেলে রাখো তো 6 মাস, দেখবে দেবো আর কাজ করবে না, স্টার্ট দেবে না, এটা সেটাই হবে। তখন পোস্টেড গ্রন্থির যেটা কাজ, যে ও হচ্ছে নিয়তভাবে বিচ্ছিন্ন রক্তক্ষরণ করবে। তো এখন দেখা যায় সাধারণত ছেলেদের এই রোগটা কেন হয়, এই রোগটা হওয়ার মেইন কারণ হলো যে যখন মানুষের বয়স ধরো 50-60 হয়ে গেছে, হ্যাঁ, ধরো 50 বছর হয়েছে, তার স্ত্রীর বয়সও 50 বছর যদি হয়, সমবয়সী হয়, তাহলে ওই তার বউ তো আর জনন কাজ করবে না, আর জনন কাজ যখনই করবে না, পোস্টেড গ্রন্থির ফলন তো আর হচ্ছে না, তখনই ওই পুরুষের তখন এই নানান প্রজনন তন্ত্রের নানান সমস্যা দেখা দিতে শুরু করে। প্রজনন তন্ত্রকে সেভ করার জন্য হয় তাকে হচ্ছে আরেকটা বিয়ে করতে হবে, আর না হলে ডাক্তারের তত্ত্বাবধানে থাকতে হবে। যে আমার তো মেশিন ব্যবহারের সুযোগ নাই, ডাক্তার দেখায়, ডাক্তার তত্ত্বাবধানে এখন হচ্ছে থাকতে হবে, তাহলে তার হচ্ছে এই সমস্যাটা হবে না। এটা একটা ব্যবসা, বুঝতে পারছো? তো তার মানে কি বোঝায়, যে যদি তোমার এরকম হয়, তোমার বউ তোমার থেকে ধরো 10-15 বছরের ছোট, তাহলে তোমার হওয়ার সম্ভাবনাটা কম থাকে। 15 বছর বিয়ে দেবে না, না ধরেন 18, আমার কোনটা ধরে তো 35 না, তুমি তো এখন করতেছ না বিয়ে, না তুমি তো এখন করছো না। ধরো যে ছেলেদের ক্ষেত্রে এরকম হয়ে যায় যে অনেক ছেলেরা দেখা যায় চাকরি পাইলো 30 বছর, এরকম হয় না। চাকরি করার সাথে হয়েছে, হ্যাঁ, আমাদের সাথে পড়তো 35-40 বছর বয়স হবে, বিয়ে হয়ে গেল। তোমার সাথে পড়তো এই তো তার বুদ্ধি কত না, এই রোজা কইছে মালিক ছিল তো এসব বলতে তুই এরকম এসে বসে আছিস। তোমার 64-27 পায়, সাধারণভাবে দেখা যায় সাধারণত পাই একটা ছেলে সাথে সাথে চাকরি বাসার সাথে বিয়ে করে না, একটু গুছাই নিতে হয়, কারণ দেড়মোহর দিতে হয়। আর এখন মেয়েরা দেড়মোহর অনেক টাকা দাবি করছে। তোমরা যখন বিয়ে করবো তখন দেখবা দেড়মোহর তোমার 20 লাখ টাকা দাবি করবে ওর সিকিউরিটির জন্য। কারণ না, তুমি যদি এখন ওকে দিয়ে দাও, সারাসারি হয়, তাহলে ওর সিকিউরিটি কি, ওকে তো আর কেউ বিয়ে করতে চাইবে না। সাধারণত বিয়ে দিতে যে তোমার দ্বিতীয়বার বিয়ে হওয়াটা একটা মেয়েকে খুব কম, মানে ছেলেদের সমস্যা নেই, মেয়েদের ক্ষেত্রে সমস্যা হয়। মানে একবার যে কোনো পণ্যই ধরো যে তুমি কিনে ব্যবহার করে ওটা বিক্রি করতে গেলে কি দাম কমে যায় না, তো সেরকম মেয়েদের অবস্থা। তো এই কারণে দেখা যায় সিকিউরিটির জন্য তার হচ্ছে ওইটা কমে যাবে, ইউটিউবে চলে যাবে, এটা হ্যাঁ সাথী সংখ্যা কমে যাবে, ইউটিউবে চলে যাবে, এটা ও আচ্ছা।
মানে বিভক্ত হচ্ছে না। তো না এই কারণে কিন্তু সত্যিকার অর্থে এটা বাস্তবতা যে ছেলেদের যেমন ক্যারিয়ার তৈরি করতে হবে, মেয়েদেরও ক্যারিয়ার তৈরি করতে হবে। কারণ ক্যারিয়ার তৈরিতে ইসলামে কোনো বাধা নাই। ইরানে দেখো, ইরানে তোমার যুদ্ধ বিমান ছেলে মেয়েরা, ইরানে বৈজ্ঞানিক মেয়েরা অনেক আছে, দেখবে যারা মিসাইল তৈরি করছে, অনেক ভিডিও দেখে। মানে বাস্তবিক হচ্ছে যে কোনো দেশ তখন উন্নত হবে যখন ছেলে মেয়ে উভয় যখন পরিশ্রমী হবে, তখন। তো স্বাধীনতা রক্ষার সাথে মেয়েরা যে কোনো কাজ করবে, কোনো বাধা নাই। নরনারী যে হাদিস আছে না, তারা বলবে ইনি ভারিয়া দিয়ে আল্লাহ প্রত্যেক নরনারীর বড় বড় বিদ্যা অর্জন করা খরচ। বিদ্যা অর্জনের জন্য চীনে যেতে বলছে। চীন তো তখন ছিল না, মানে যে দূরে ছিল না, এর অনেক দূরে। আর চীনে তারা দেখো যে এত এই কথা কেন বলা হচ্ছে, তার মানে বিদ্যা অর্জন করতে গেলে তো বাইরেই যেতে হবে, বাইরে ছাড়া তো তুমি বিদ্যা অর্জন করতে পারবে না, তাই না? তো তার মানে হচ্ছে ছেলে মেয়ে উভয়ের ক্যারিয়ার থাকতে হবে। কেন ক্যারিয়ার থাকতে হবে? ক্যারিয়ার না থাকলে এখন এই জেনারেশন ওরা তাহলে ক্যারিয়ার তৈরি করবে। ক্যারিয়ার থাকলে ওই ঝুঁকিটা থাকে না, বুঝছো? যে চাকরিজীবী একটা মেয়ে ও আলাদা হয়ে গেল আর একটা বিয়ে করতে পারবে, বুঝছো? চাকরিজীবী যদি একটা মেয়ে আলাদা হয়ে যায়, ওর ব্যাকআপ শক্তিশালী, ও আর একটা করতে পারবে। বেকার পেলে কেউ বিয়ে করতে পারবে, বেকার পেলে রান্না করা করে দেবে, ও অফিস করবে, এরকম হয়। তো তাহলে হচ্ছে যে 30 বছরে যদি বিয়ে করে, তখন দেখা যায় যে 10-15 বছর বললাম, তো তোমার ওই অনেকে আছে, গ্রামে অনেকে আছে 15 বছর বিয়ে দেয়। গ্রামে অনেক 15 বছর বিয়ে, গ্রামেদের তাহলে কি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তাহলে তোমরা এটা থেকে জ্ঞান অর্জন করলাম যে এইটা থেকে জ্ঞান অর্জন করলে তোমার হচ্ছে সমবয়সী কাউকে বিয়ে করা তোমার জন্য ঝুঁকিপূর্ণ। মানে সাইন্টিফিক ভাবে পৃথিবীর জন্ম থেকে দেখবো অনেক আগে, 2000 বছর আগের মানুষও হলো ওই স্ত্রী দিয়ে শেষ হতো, আর আমি বড় হতো সবসময়। না, ওটা রাজি হবে না, তাহলে তো তোমার বিয়ে করবে। তার মানে কি, তোমাকে এইটার থেকে শিক্ষা নিতে হবে যে তুমি যদি এটা করো তাহলে এখন সমস্যা হবে না, কিন্তু যখন 50 বছর হয়ে যাবে বা 45 বছর হয়ে যাবে তখন, কারণ এটা হলো 40 থেকে 50 বছরের মধ্যে মেয়েদের এটা আর কার্যকারিতা থাকে না। বোঝাবে কিভাবে? বাবা-মাকে তো বোঝাতে হবে, বাবা-মাকে বোঝাতে হবে। তুমি বুঝাবা, যখন বিয়ে করবে তখন বলবা, তাই তো? বাবার সামনে পুরো বলে চিল্লে চিল্লে শুনতে তখন তো তখন দেখো যে এখানে তোমাদের প্রথম ক্লাসে বলছিলাম না যে মেয়েদের হচ্ছে 40 থেকে 50, ছেলেদের হচ্ছে 60 প্লাস, সর্বোচ্চ 95 বছর। এটা করলে তো তখন তো বুঝতে পারবে, জানি তাই তো, তারা তো এটা ব্যাপারটা বুঝবে। তোমরা সায়েন্স স্টুডেন্ট, তোমরা এই ভুলটা করবা না, বুঝছো? এই ভুলটা যদি করো তাহলে পরে কিন্তু পস্তাতে হবে, বুঝতে পারছো? আচ্ছা, এখানে কি কি লাগবে? এমসিকিউর জন্য কাজটা লাগবে শুধু, হ্যাঁ, কোশ্চেন বলতে কাজ, আর কিছুই লাগবে না। এরপর দেখো বাল্ব ইউরেথ্রাল, এর অর্থ কি? বাল্ব মানে গোলাকার, বাল্ব। ইউরেথ্রাল মানে মুক্ত নালী সংক্রান্ত। হ্যাঁ, বা কাউপার একজন বিজ্ঞানীর নাম, এটারও কাজ লাগবে, শুধু কাজ লাগবে, আর কিছু লাগবে না। এবার দেখো পুরুষ প্রজননতন্ত্রের হরমোনাল ক্রিয়া, তাহলে দেখো এখানে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, মানে কি কি আছে, মানে পুরুষ প্রজননতন্ত্রে হরমোনাল যে ক্রিয়াটা, কি কি হরমোন আছে? গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, রিলিজ করা মানে বের করে দেয়া। আর গোনাডোট্রপিন মানে কি? গোনাড মানে জনন, ট্রপিন মানে পুষ্টি, অর্থাৎ হলো যে যেই হরমোনটা কি করে, গোনাডকে পুষ্টি দেয়, যার জন্য কি হয়, শুক্রাণু উৎপাদন হয়, টেস্টোস্টেরন হরমোনের মাত্রা নিয়ন্ত্রণ করে। তাহলে এখানে কিন্তু কাজ, এটা কিন্তু সৃজনশীল হিসেবে আছে, এই যে এই 8টাই সৃজনশীল। আবার এমসিকিউর জন্য কাজগুলো কে কি করে? ফলিকল স্টিমুলেটিং হরমোন কি? যে স্টিমুলেটিং মানে কিন্তু উদ্দীপ্ত করা বোঝায়। স্টিমুলেটিং মানে কি? উদ্দীপ্ত করা। ফলিকলকে উদ্দীপ্ত করে। ফলিকল উদ্দীপ্ত করা বলতে, ফলিকল মানে থলের মতো, শুক্রাশয়িত থলের মতো একটা গঠন, এর মধ্যে যে শুক্রাণুগুলো তৈরি হচ্ছে আর কি। তো স্টিমুলেটিং করতেছে শুক্রাশয়ের মধ্যে শুক্রাণু তৈরিতে, যে হরমোনটা উদ্দীপ্ত করছে সেটাই হলো যে ফলিকল স্টিমুলেটিং হরমোন। এর কাজ কি?
এখানে একটা কথা অতিরিক্ত আছে, সেটা হলো শুক্রাশয়ের ভিতরে অবস্থিত সাট্টলি কোষের বৃদ্ধিতে উদ্দীপনা যোগায়। সাট্টলি কোষ, সাট্টলি একজন বিজ্ঞানী নাম, সাট্টলি একজন বিজ্ঞানী নাম। এই সেটা একটু বাড়াই দিই। তোমাদের থেকে আজকে আমার বেশি ঠান্ডা লাগছে মনে হচ্ছে। বাতাসটা কিন্তু আমি ডাইরেক্ট আমার আসছে না, ওটা নামাই দিতে হবে। নামাই দিলে তোমাদের ঠান্ডা লাগবে। তোমরা বলছে নামাই দিতে হবে, নামাই দিলে তোমরা শেষ, নামাই দিলে তো 10 মিনিট থাকতে পারবে না। তাহলে তুমি থাকতে পারবে না। আচ্ছা দেখো, তাহলে সাট্টলি একজন বিজ্ঞানী নাম। সাট্টলির কাজ হলো যে যেই কোষগুলা কি করে সেমিনিফারাস নালিকাতে, সেমিনিফারাস নালিকা আছে না শুক্রাশয়ের মধ্যে, পেছনের যে নালিকা, তাই না? তো এই সেমিনিফারাস নালিকা, যে এখানে ধরো যে পেছনের নালিকা, সেমিনিফারাস নালিকা, সেমিনিফারাস নালিকার মধ্যে কিছু কোষ থাকে, যেই কোষগুলা যে আরেকটা কোষকে পুষ্টি দিচ্ছে, শুক্রাণু তৈরিতে সাহায্য করতে, ওটাকে বলে সাট্টলি কোষ। সাট্টলি একজন বৈজ্ঞানিক নাম, সাট্টলি একজন বিজ্ঞানিক নাম। তাহলে এগুলো সৃজনশীল আর এমসিকিউ। এরপরে দেখো লুটিনাইজিং হরমোন। লিউটিউস মানে হলো হলুদ, হলুদ বর্ণের যে গ্রন্থি থেকে হরমোন বের হয় তার নাম লুটিনাইজিং হরমোন। পিটুইটারি গ্রন্থির অগ্রভাগ থেকে ক্ষরিত হরমোন, এখানে হলুদ বর্ণের একটা গ্রন্থি আছে। শুক্রাশয় ইন্টারস্টেল কোষকে টেস্টোস্টেরন হরমোনের ক্ষরণ মানে কি, এই যে সেমিনিফারাস নালিকা, এর মধ্যে তো সাট্টলি কোষ আছে বললাম, ধরো এই দুইটা হলো সাট্টলি কোষ, আর মাঝে আছে ইন্টারস্টিশিয়াল কোষ, মাঝে হলো ইন্টারস্টিশিয়াল কোষ। সাট্টলি কোষ পুষ্টি দিচ্ছে পিটুইটারি গ্রন্থি থেকে, পিটুইটারি গ্রন্থির ওখানে হলুদ বর্ণের একটা গ্রন্থি আছে, ওখান থেকে হরমোন আসছে। হরমোন এসে এই যে ইন্টারস্টিশিয়াল কোষ আছে না, এটাকে উদ্দীপ্ত করছে, শুক্রাণু তৈরি করছে। আর হচ্ছে সাট্টলি কোষ পুষ্টি দিয়ে সাহায্য করছে, মানে সাপ্লাই দিচ্ছে যাতে করে বানাতে পারে শুক্রাণু, মিস করাতে পারে আর কি। হ্যাঁ, ওটাই বলছে। এরপরে দেখো গোনাডোকর্টিকয়েড হরমোন। গোনাড মানে তো জননাঙ্গ, কর্টিকয়েড মানে কি, কর্টেক্স। গোনাডের জননাঙ্গের বাইরের দিকে যে এরিয়া আছে ওইটার নাম হলো কর্টেক্স, একসাথে বলা হচ্ছে জননাঙ্গের কর্টেক্স, জননাঙ্গের কর্টেক্স হরমোন। অ্যাড্রিনাল গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন পুং জননাঙ্গের পূর্ণতা আনে, মানে হচ্ছে যৌন বৈশিষ্ট্যের বিকাশ করে, মানে শুক্রাশয় ধরো। তো অ্যাড্রিনাল গ্রন্থি থেকে একটা হরমোন আসে, সে শুক্রাশয়ের মধ্যে কার্যকারিতা বাড়াচ্ছে। এবং হচ্ছে গৌণ মানে কি, গৌণ মানে হলো যে দাড়ি হওয়া, মোচ হওয়া, হ্যাঁ, বা পিবিস অঞ্চলে লোম হওয়া, এগুলা আর কি, জননাঙ্গের লোম হওয়া, এই কাজগুলো করতে সাহায্য করছে। বাহ্যিক যে যেগুলো দেখে চেনা যায়, চেনা যদিও আরো ছোট হলেও যায়, কিন্তু তারপর ওটাতে আরো ভালো চেনা যায় না। যেমন তুমি দেখবে যে কণ্ঠস্বর যে ইয়ে হয়, এটাও বাড়ছে, কণ্ঠস্বর চেঞ্জ হয়ে যায় না। তুমি ধরো 10-12 বছরের একটা ছেলের কণ্ঠ দেখবা, তোমাদেরই ধরো আজ থেকে 5 বছর আগে তোমাদের কণ্ঠ যেমন ছিল 5-7 বছর আগে, এখন তো তেমন নাই। এটা বাহ্যিক চেঞ্জ। তো তোমার ফোনে যদি তোমার সাথে কেউ কথা বলে ধরো 10-12 বছরে, তুমি বুঝতে পারবে না ছেলে নাকি, বুঝতে পারবে, বোঝাটা একটু কঠিন হয় আর কি, তাই না? এই যে চেঞ্জ গুলা, এই কাজটা করে হলো গোনাডোকর্টিকয়েড হরমোন। তারপর হচ্ছে অ্যান্ডোস্টেরন হরমোন। অ্যান্ডো মানে পুরুষ, অ্যান্ডো মানে পুরুষ। তাহলে যেই হরমোনটা স্টেরয়েড মানে লিপিড জাতীয়, স্টেরন আছে না, স্টেরয়েড মানে হলো লিপিড জাতীয়। তাহলে পুরুষের মধ্যে এক ধরনের হরমোন আছে, অ্যান্ডো মানে পুরুষ, যেটা হলো লিপিড জাতীয় হয়, সেই হরমোনের কথা হচ্ছে যে শুক্রাশয় থেকে ক্ষরিত হরমোন পুরুষের গৌণ যৌন বৈশিষ্ট্যের বিকাশ ঘটায়। এরাও অনেকগুলো কাজ করে। এরপর টেস্টোস্টেরন হরমোন, এরাও কিন্তু পুরুষের গৌণ যৌন বৈশিষ্ট্য প্রকাশ করে। টেস্টোস্টেরন নাম কেন হয়েছে, আমরা জানি টেস্টিস মানে কি, শুক্রাশয়, তাই না? তাহলে শুক্রাশয় থেকে তৈরি, এই জনের নাম হচ্ছে টেস্টোস্টেরন। এর মানে শুক্রাশয় থেকে তৈরি, এর নাম হলো টেস্টোস্টেরন হরমোন। মূলত টেস্টোস্টেরন হরমোনের জন্যই ছেলেরা বেশি দেখা যায় যে, মেয়েদেরও আছে, সামান্য থাকে, ছেলেদের বেশি থাকে। এই জন্য তুলনামূলক ছেলেরা বেশি দেখা যায় যে ইয়া করে, মানে অর্থাৎ হলো মেয়েদের তুলনায় ছেলেরা বেশি কি বলে, উদ্দীপ্ত থাকে বেশি আর কি। হ্যাঁ, এবং ইয়াং বয়সে সাহসটাও বেশি থাকে, এবং সেটা কিন্তু টেস্টোস্টেরন হরমোনের কারণে হয়। হ্যাঁ,
সাহস বেশি থাকে না, জীবন দিতেও ভয় করে না, মানে সবসময় নায়ক নায়ক ভাব। তাই না? এই জন্য এদেরকে জেনজির বলা হয় না, মানে এইটা খুবই ভয়ঙ্কর। হ্যাঁ, জীবন হচ্ছে, হ্যাঁ জেনজি বলা হয় এইটা। হ্যাঁ, এটা কিন্তু খুবই ভয়ঙ্কর। যেমন ধরো যে উদীয়মান যে রাজনৈতিক দল এনসিপি, এটা কিন্তু অনেক শক্তিশালী, কারণ এদের প্রচুর স্টুডেন্ট এদের মানে ফলো করে। হ্যাঁ, এরা ভয় ভয় করে না। ধরো যে যেখানে বড় বড় দল, ধরো জামাত বিএনপি সরাতে পারেনি ধরো হাসিনাকে, কিন্তু কি করলো স্টুডেন্ট, কি করলো কয় মাস, এক মাস বা 1.5 মাসে এখানে উঠে গেল সব। মানে এরা খুব, ওই যে আর কোন কোন দেশে হলো না, নেপালে না, না ভারত চালাক আছে। ভারত হলো মানে হলো দাবি, যদি দাবি না মানতো না তাহলে একই কাহিনী, দাবি না মানলে একই কাহিনী হতো। কিন্তু ওই যে হাসিনা হচ্ছে দাবি মানছিল না, প্রথমেই মানে ফেললে কিন্তু আন্দোলন বন্ধ হয়ে যায়। কিন্তু ওই মনে করছে যে কি গুরুত্ব দেয়নি, কি হবে, যেখানে বড় বড় দল আমাদের সাথে পারছে না, সেখানে কি 2-4টা মেরে ফেললেই হবে। তো মারিয়ে যাচ্ছে কিন্তু কাজ আর হয় না। যত মারছে তত আরো আন্দোলন জড়িত হচ্ছে। কিন্তু ভাবছে মারলি, বাস্তবিক বিএনপি তো আমাকে মারিয়ে কিন্তু তারা দিচ্ছে, বুঝছো, মারে গুলি করে মারে ফেলে তারা দিচ্ছে। এইটা ভাবলে যে এত মানে ও ভাবতে পারেনি, ওভার কনফিডেন্স বলে না, ওভার কনফিডেন্স। তো বুঝতে চায় না, এইটা বললে তো আমার ইউটিউবে মেয়েরা শুনলে হ্যাঁ সত্যি তো মিথ্যা তো মোদি ছেলে বলে বুদ্ধিমত্তার সাথে বুঝতে পারছি আসলে অভিজ্ঞতাটা কাজে লাগিয়ে আসলে আগে বলে দিয়েছে সব করা যাবে। তুমি বলো তো, বলতে পারো না। মানে তোমার হচ্ছে বলা হয় ব্রিটিশ আমলেও হচ্ছে যুদ্ধ ছাড়া আর কি এত মানে মানুষকে মারেনি আর কি, ব্রিটিশ সরকার মারেনি, পাকিস্তান সরকারও মারেনি যুদ্ধ ছাড়া। মানে পাকিস্তান আমলে যে যত বছর ছিল, ধরো কত 20 বছর 25 বছর, এই 25 বছরে 25 জন মানুষকেও মারেনি, 25 জন মানুষকেও মারেনি, খালি ওই 21 ফেব্রুয়ারিতে 6-7 জনকে মারছে যুদ্ধ ছাড়া। তাহলে তখন আন্দোলন হয়েছে, হরতাল হয়েছে, প্রতিনিয়ত হরতাল হয়েছে, আন্দোলন হয়েছে, গাড়ি ঘোড়া সব বন্ধ করেছে, কিন্তু পুলিশ কিন্তু ওটা আটকানোর জন্য গুলি করবে। কিন্তু এইটা অনেক বেশি হয়ে যাওয়ার কারণে এখন দেখো, এখন তো এই আমি কিন্তু আর রাস্তায় দাঁড়াতে পারছে না, কারণ জনগণের এখন সাপোর্ট নাই। টাটকা ঘটনা না, ওই মোবাইলে বারবার আসছে, ছোট ছোট বাচ্চা গুলি করে মেরে ফেলছে, মোবাইলে বারবার আসছে না, এই ছাদে ওখানে লোক আছে তাও গুলি করে মারি ফেলছে। এই যে চোখে দেখা জিনিসগুলো ভিডিওতে বারবার আসছে, এই জন্য আর যখন ভুলে যাবে মানুষ 20 বছর পর বা 100 বছর পর, তখন আবার জাগে উঠবে। টাটকা কিন্তু 2 বছর পর তখন তার সেকেন্ড থাকবে না, জয় থাকবে, মরে যাবে না, জয় থাকবে। তো মনে করে ও 100 বছর তো মরে যাবে, 100 বছর তোমরাও তো বাঁচবে না, না বাঁচতে পারো 120 বছর না, 120 বছর আছে সেভাবে যদি বাঁচতে পারো। ইনহিবিন হরমোন, ইনহিবিন নামকরণ হচ্ছে বাধা দানকারী। ইনহিবিন কথাটার অর্থ হলো বাধা দানকারী। কি বাধা দানকারী? অর্থাৎ হলো শুক্রাশয়ের ছাপটুলি কোষ থেকে ক্ষরিত হরমোন, এরা কি করে যে গনাডোট্রপিক হরমোন, লুটিনার্জিক হরমোন ক্ষরণ হ্রাস করে। মানে এক্সেস যদি শুক্রাণু তৈরি হতে থাকে তাহলে তো সমস্যা না, মানে তৈরিটাকে একটা লিমিটের মধ্যে রাখে। যদি কোনো তৈরি হতেই থাকে তাহলে তো সমস্যা। তোমার হচ্ছে যে কি হবে, তখন যদি তৈরি হতেই থাকে তাহলে তো তোমার সবরোধ হবে বারবার, অনেক ঝামেলা না। তো ওইটাকে একটা লিমিটের মধ্যে রাখে, এটাই। কিন্তু তার মানে সবসময় আমাদের হচ্ছে না, হ্যাঁ শুক্রাণু তৈরি হচ্ছে না, হচ্ছে প্রতি সেকেন্ডে 4000 করে হচ্ছে, হয়ে যাচ্ছে। কিন্তু ওটা যদি প্রতি সেকেন্ডে 4000 না 4 লক্ষ হয় তাহলে কি অবস্থা হবে? হ্যাঁ, যে ওই তোমার হচ্ছে যে ফেসবুকে একটা দেখছিলাম যে ছেলেদের হচ্ছে পেনিস হলো এরকম যে তোমার হচ্ছে যে সুন্দরী মেয়েদেরকে দেখলে খুবই সম্মান করে, সুন্দরী মেয়েদেরকে, ছেলেদের পেনিস খুবই সম্মান করে, সুন্দরী মেয়ে দেখলে উঠে দাঁড়ায় যায়।
সে যদি একজন লিখছে মানে সম্মান এত সম্মান করে আর কি, তাই বলছে লিখছে মানে কি ভাবে কি কথা, মানে এইসব কথাতে পাই কোথায় ছেলেগুলেরা, হ্যাঁ সম্মানার্থে দাঁড়ায় যায়, তাই বলছে এত সম্মান করে। আচ্ছা তাহলে দেখো ইনহেলিন হলো, এবার আমরা চলেছি তাহলে এই 8টাই কিন্তু মুখস্থ করতে হবে, আর এমসিকিউ গুলো হচ্ছে লাগবে আর কি, এটা তো সবসময়ের জন্য গুরুত্বপূর্ণ। এবার দেখো স্থিতি প্রধান শব্দ সম্পর্কে। স্থিতি প্রধান শব্দে ডিম্বাশয়, এখানে আমাদের লাগবে প্রত্যেক ডিম্বাশয় 3 থেকে 5 সেন্টিমিটার লম্বা, 2 থেকে 3 সেন্টিমিটার চওড়া, এইটুকু শুধু। আর ডিম্বাশয়ের ওজন লাগবে 2.0 থেকে 3.5। তারপর মনে রাখতে হবে ডিম্বাশয়ের বাইরের দিকে জার্মিনাল এপিথেলিয়াম, জার্মিনাল বলতে জননকোষ, যেখান থেকে জননকোষ তৈরি হয় আর কি, তার নাম জার্মিনাল এপিথেলিয়াম। আর ভিতরের দিকে স্টোমা, স্টোমা মানে ঘিরে থাকা, স্টোমা মানে ঘিরে থাকা। সেটা কথা অনেক ডিম্বাশয়ের নিচের দিকে আছে, ডিম্বাশয় আছে না নিচের দিকে, আচ্ছা না ছবি পাইছো? ডিম্বাশয়াদি হ্যাঁ মনে ডিম্বাশয় পড়াচ্ছে আমাদের যাতে হচ্ছে ওজন পরিমাণে আছে। কি আছে ওজনের পর কাজ পুরো আপডেট করি লিখে দিতে স্যার লিখলাম জার্মিনাল এপিথেলিয়াম আর স্টোমা। তাহলে বাইরেটার নাম হলো জার্মিনাল এপিথেলিয়াম, জার্মিনাল এপিথেলিয়াম। জার্মিনাল হ্যাঁ বাইরে বাইরে, আর ভিতরেটা হলো স্টোমা। জার্মিনাল ভিতরের অংশকে বলা হয় স্টোমা। এটা বাংলা হ্যাঁ হ্যাঁ স্টোমা মানে মানে হলো ঘিরে থাকা। মানে ঘিরে থাকা বলতে কেন বোঝা জানো, যে ডিম্বাশয়ে বাইরের দিকে জার্মিনাল, ধরো বাইরের দিকে এটা জার্মিনাল, আর ভিতরের দিকে যেখান থেকে ডিম্বাণু হয় তার আশপাশটা কিন্তু এরকম কিছু কোষ দিয়ে ঘেরা থাকে, এর মধ্যে দিয়ে ডিম্বাণু হয়। হ্যাঁ, তো এই জন্য নাম হলো ঘিরে থাকা। তারপরে পৃষ্ঠা দেখো, পরের পৃষ্ঠা হচ্ছে আছে ডিম্বাশয়ের অভ্যন্তরে যেসব গঠন দেখা যায় সেগুলো হলো পরিষ্কারত ফলিকল, পরিণত গ্রাফিয়ান ফলিকল, কর্পাস লুটিয়াম, ইন্টারস্টিশিয়াল কোষ। একটু খেয়াল করে এগুলোর নামকরণের জন্য কেন হলো, যে ডিম্বাশয়ের মধ্যে যেটা হয়, গোটা ডিম্বাশয়ের মধ্যে অনেকগুলা থলে আকৃতির পরিপুচ্ছ হয়। এগুলো ধরো থলে আকৃতির পরিপুচ্ছ, অনেক চারিদিকে এরকম থলে আকৃতির পরিপুচ্ছ হয়, এরকম অনেকগুলো হয়, এগুলো অনেক হয়েছে। এর মধ্যে থেকে যারা বেশি বড় হয়ে যায়, মানে ধরো বেশি বড় হয়ে গেছে, বিশাল বড় হয়ে, তখন এর নাম হলো পরিণত বা গ্রাফিয়ান ফলিকল। মূলত গ্রাফিয়ান ফলিকল থেকে, গ্রাফিয়ান মানে পরিণত, এখান থেকে মূলত ডিম্বাণু তৈরি হয়, এখান থেকে মূলত ডিম্বাণু তৈরি হয়। অন্যগুলা কিন্তু হয় না, 10,000 ফলিকল হয় ডিম্বাশয়ের ভিতরে, 10,000 ফলিকল হয়, তার মধ্যে থেকে একজন নির্বাচিত হয়। কিভাবে স্যার এমনি না, এটা নির্বাচিত হয় যে আর কি বেশি পুষ্টি পায় সে আর কি। যেমন যে বেশি সুযোগ সুবিধা পায় সে তো একটু বেশি ভালো করার সম্ভাবনা থাকে, তাই না? এরকম সুযোগ সুবিধা যে বেশি পাবে আর কি, না এই সুযোগ সুবিধার উপর অনেক কিছু নির্ভর করে না। তো নির্বাচিত হয়, যেমন ধরো একটা দেশের প্রধানমন্ত্রী একজনই হয়, এরকম সবাই তার হয় না, তাই না? কর্পাস লুটিয়াম মানে হলো এই ডিম্বাশয়ের মধ্যে, কর্পাস মানে দেহ, লুটিয়াম মানে হলুদ বর্ণের দেহ। ইন্টারস্টিশিয়াল কোষ, অর্থাৎ ইন্টার মানে মাঝে, স্টেশন মানে অবস্থান, মাঝে থাকা কিছু কোষ থাকে, এই ফলিকলগুলোর মাঝে মাঝে থাকা কিছু কোষ, এদের হলো ইন্টারস্টিশিয়াল কোষ। এবার দেখো ডিম্বনালী বা ফিলোপিয়ান নালী, ডিম্বনালী বা ফিলোপিয়ান নালী, ফিলোপিয়ান একজন ইতালির বিজ্ঞানীর নাম, ফিলোপিয়ান হলো একজন ইতালির বৈজ্ঞানিক নাম, ইতালির একজন বৈজ্ঞানিক ফিলোপিয়ান। হ্যাঁ, এটাকে বলা হয় ডিম্বনালী। তিনি এটা আবিষ্কার করেছিলেন। জলের দুই পাশে দুটি পেশর ও 12 সেন্টিমিটার লম্বা ডিম্বনালী অবস্থিত। দেখো এই যে নিচের দিকে ছবি আছে, এটা কত সেন্টিমিটার এটা মনে রাখবে, 12 সেন্টিমিটার।
তারপর মনে রাখবো ফিমনি, মানে একবারে দেখো যে ফিমনি মানে যে কতগুলো আঙ্গুলের মতো ভাঁজ আছে না, ফিমনি মানে আঙ্গুলের মতো ভাঁজ, হ্যাঁ, ফিমনি থাকে এটার শেষ প্রান্তে। আর ফানের আকৃতির অংশটি হলো ইনফান্ডিবুলাম, যেখান থেকে আর কি এদের এরকম একটু দেখাই, এটা হলো আসলে জরায়ু, এটা হলো জরায়ু, নিচের দিকে এটা হলো জনি, নিচের দিকে জনি, এখান থেকে তোমার ফিলোপেন দাঁড়িয়ে, এটা আসলে একটু এরকম হয়। এই যে স্ফীত জায়গা না, তার চিকন হয়ে গেল, এই জায়গাটার নাম হলো এই ফানেল, ইনফান্ডিবুলাম বা ফানেল। স্ফীত স্ফীত জায়গা না, আর এই জায়গাটা মুখের এই জায়গাটা একটু ছোট, তাহলে কিছুটা ফানেল হলো না। এইখানে কিন্তু আঙ্গুলের মতো ওই অভিক্ষেপ থাকে, এইখানে কিন্তু আঙ্গুলের মতো অভিক্ষেপ থাকে, বুঝছো? এদের কাজ হলো ওই পাশে কিন্তু একই কাহিনী, ওই পাশে একই কাহিনী, এই জায়গাটা একটু সংকুচিত, এই জায়গাটা একটু সংকুচিত, একটু সংকুচিত, একটু সংকুচিত, দুই পাশে একটু সংকুচিত, একটু সংকুচিত। তারপরে এটা ওরকম ভাবে এসে দেশে এখানে এসে এরকম, তাহলে এইখানেও কিন্তু ফানেল আকৃতি আছে, এটা ফানেল। হ্যাঁ, এখন হচ্ছে এখানে যে ডিম্বাশয় থাকে, এখানে যে ডিম্বাশয় থাকে, এই ধরো ডিম্বাশয়, ঠিক আছে? তো এই ডিম্বাশয়ের ভিতর থেকে যখন গ্রাফিয়ান ফলিকল, মানে যে পরিণত ফলিকল যখন হচ্ছে যে পরিণত ফলিকলের মধ্যে ডিম্বাণু তৈরি হয় না, ওই ডিম্বাণুকে ধরার জন্য কিন্তু এই ফিমনিগুলো, এগুলো হলো ফিমনি, মানে আঙ্গুল, মানে আঙ্গুলের মতো ভাঁজ, এগুলো ধরে দেয়, বুঝছো? ধরে এই ফানেলের মধ্যে দেয়, ইনফান্ডিবুলাম ফানেল, হ্যাঁ, ঠিক আছে? তারপরে এটা কিন্তু সরাসরি চলে যায় এর মধ্যে দিয়ে, এখানে নিচে এসে এখানে কিন্তু আসলে ডিম্বাণুটা, এখানে ডিম্বাণুটা নিষেক্রিয়া ঘটে, যদি ওই সময় ইয়া হয়, যৌনদান হয়, তাহলে নিষেক্রিয়া ঘটবে আর কি। হ্যাঁ, এখন এইখানে চিকন যেটা আর কি সরু যে জায়গাটা, এটা বা এটা, এই সরু জায়গার একটা নাম আছে, সরু জায়গার নাম হলো ইস্থমাস, মধ্য অংশটি ইস্থমাস, আর সরু জায়গাটার নাম, সরু একটা জায়গার নাম ছিল, দেখি না, হ্যাঁ, এই বই না, অন্য বই ছিল, বইটা এই বই দেওয়া নাই। আচ্ছা, তাহলে এই মনে রাখো, জরায়ু প্রাচীরের কাছাকাছি থাকা যেটা ইস্থমাস, এই যে ইস্থমাস হলো এটা কি জরায়ুর কাছাকাছি, এই দিকটা জরায়ুর কাছাকাছি, এটা হলো ইস্থমাস, এটা সরু, এটা বলা হচ্ছে ইস্থমাস, 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 জরায়ুর কাছাকাছি থাকা যেটা, সেটা হলো ইস্থমাস। তাহলে এখানে এই কয়েকটা বিষয় মনে রাখতে হবে। অ্যাম্পুলা মানে কিন্তু আবার ফানেলেরই অপর নাম বলা যায়, এই অ্যাম্পুলা মানে স্ফীতি, বাইরের দিকে যে স্ফীতি, এটাকে অ্যাম্পুলা বলে, অ্যাম্পুলা মানে বাইরের দিকে স্ফীতি, ঠিক আছে? ভিতরে ফানেল কিন্তু বাইরের দিকটাতে স্ফীতি, এটাকে বলা হয় অ্যাম্পুলা। তো তাহলে এই অংশগুলো এমসিকিউর জন্য, তবে 12 সেন্টিমিটার লম্বা, এটা গুরুত্বপূর্ণ, এটা ভালোভাবে মনে রাখতে হবে। আর এখানে কোনটি হলো স্থির জননাঙ্গ, স্থির জননতন্ত্রের অংশ নয়, এইভাবে আসে পরীক্ষায়, অ্যাডমিশনে বিশেষ করে, বুঝছো? এগুলো ম্যাক্সিমাম এমসিকিউর জন্যই আসে, সৃজনশীলের জন্য আসে। তাহলে এটা হলো জরায়ু তো স্ফীত হয়, এটা 20 গুণ বড় হয় যখন বাচ্চা থাকে, এটা তো যদি এর আগে বলেছি, এটা বাংলা অর্থ কি ছিল? জনির বাংলা কি বলো তো? জনির আরেকটা বাংলা কি বলেছিলাম? মনে আছে? খাপ নাকি হ্যাঁ, বলেছি, এটাকে খাপ বলা হয়। জনিকে খাপ বলা হয় কেন? এটা তরলের মতো, তরলের খাপের মতো, তরলের খাপের মতো, এই জন্য হচ্ছে। তাই বলে তো এর মধ্যে তার তরল থাকবে না, তাই কি না? তরলের খাপের মতো, এর মধ্যে তরল থাকবে না, বিয়ের পরে পেনিস থাকতে পারে, ওইটাই তরল মনে করো, এর ভিতরে থাকে। তো এই কারণে এর নাম হয়েছে যে তরলের খাপের মতো ভাস, এটাকে এইভাবে নামকরণ করেছে। হ্যাঁ,
হ্যাঁ, বিজ্ঞানের সাথে নামকরণ করছি। আচ্ছা, তাহলে এবার দেখো জরায়ু। জরায়ু কথাটা সংস্কৃতি সংস্কৃতি আর ভাষা জরায়ু। হ্যাঁ, ইউটেরাস ইংরেজি শব্দ, বাংলা হলো জরায়ু বলা হচ্ছে, কিন্তু এটা হচ্ছে সংস্কৃতি। এর বাংলা অর্থ ভ্রূণের আবাসস্থল। ভ্রূণের আবাসস্থল, এখানে ভ্রূণ বড় হয়, এই জন্য নাম হলো ভ্রূণের আবাসস্থল। ভ্রূণের আবাসস্থল। তবে আর কি মেয়েরা না কোনো কোশ্চিন থাকলে বলতে পারো, তাহলে লজ্জার কোনো কারণ নেই। কোনো কোশ্চিন থাকলে বলবো। এইটুকু এর মধ্যে কোনো কোশ্চিন মনে করতে কিনা না নাই কোশ্চিন নাই। আচ্ছা, তাহলে এখন দেখো জরায়ু। জরায়ু হলো একটা বাংলা অর্থ ভ্রূণের আবাসস্থল। আচ্ছা, এখন বলছে জরায়ুর বাইরে থেকে ভিতর দিক পর্যন্ত, বাইরে থেকে ভিতর দিক পর্যন্ত সেটাকে বলা হয় তিনটে স্তরে ভাগ করা হয়। একটা হলো একবারে বাইরের দিকে স্তর, এখানে কিন্তু অনেক মাংসপেশি স্তর থাকে, মানে এই জায়গাতে মাংসপেশি ভরা থাকে। না, এখন বাইরের যে দিক এর নাম এপিম্যাট্রিয়াম, মায়োম্যাট্রিয়াম, এন্ডোম্যাট্রিয়াম। ম্যাট্রিয়াম নামকরণ কেন হলো? ম্যাট্রিয়াম মানে জরায়ু, ম্যাট্রিয়াম মানে জরায়ু। তাহলে যখন তুমি বলছো এপিম্যাট্রিয়াম বা পেরিম্যাট্রিয়াম, এটা নাম এপি বা পেরি, পেরিম্যাট্রিয়াম বা এপিম্যাট্রিয়াম, পেরিম্যাট্রিয়াম। এই যে ম্যাট্রিয়াম বলছো না, এই ম্যাট্রিয়াম মানে কিন্তু জরায়ু। ম্যাট্রিয়াম মানে জরায়ু, তার মানে জরায়ু বাইরে আবরণ, ম্যাট্রিয়াম। তাহলে যদি বলি মায়োম্যাট্রিয়াম, তাহলে মাঝের, হ্যাঁ মাঝেরটা। আর যদি বলি এন্ডোম্যাট্রিয়াম, তাহলে একবার ভিতরে, এটা হলো এই স্তরটা হলো এন্ডোম্যাট্রিয়াম, এটা মায়োম্যাট্রিয়াম, এটা পেরিম্যাট্রিয়াম। ম্যাট্রিয়াম মানে জরায়ু। তাহলে এই স্তরগুলো সম্পর্কে মনে রাখবো, এদের তিনটে স্তর। আচ্ছা, এখন বলছে জরায়ুর উপর থেকে গম্বুজ আকৃতির অংশকে ফান্ডাস, মাঝের অংশকে এখানেও কিন্তু চিহ্নিত করা আছে, চিহ্নিত করা আছে বাইরের দিকে। যে গম্বুজ বলতে বাইরের দিকটা তো একটু চওড়া প্রসারিত থাকে, ওইটাকে বলা হচ্ছে গম্বুজ আর কি। মাঝের অংশ জরায়ু দিয়ে, নিচের অংশ স্বাভাবিক। মানে কি, যে মাঝে এই মাঝের অংশ দেহ উপরের দিকটা আরো প্রসারিত থাকে মানুষের বিশেষ সহ, এটা হলো মাথাটা, এটা ফান্ডাস, এটা জরায়ু। আর এই যে মুখটা জনি পার হয়ে যখন জরায়ু মুখটাকে, আচ্ছা না, হ্যাঁ এই মুখটার নাম হলো সার্ভিস বা জরায়ু মুখ। সার্ভিস বা জরায়ু মুখ, জরায়ু সার্ভিস বা জরায়ু মুখ। এই যে বলছে বয়সন্ধি ক্ষণে জরায়ু পূর্ণতা লাভ করে, কিন্তু গর্ভাবস্থায় এটি 20 গুণ বৃদ্ধি পায়, এটা মনে রাখতে হবে। গর্ভাবস্থা হলে এই যে জরায়ু, বাচ্চা তো রাখতে হবে, বাচ্চা রাখার জন্য এটা 20 গুণ বড় হয়ে যায়। আর তাছাড়া এটা ছোটই থাকে। যখন বাচ্চা আর কি ওখানে আসে, তখন আস্তে 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 এটা বড় হয়ে যায়। বাচ্চারও হ্যাঁ, বাচ্চা বড় হয়, ওটা বড় হয়। দুইটাই বড় হয়। বলতো মেয়েদেরও ডাক্তার হওয়া যেমন খরচ, ছেলেদেরও ডাক্তার হওয়া খরচ। কেন বলতো? সবাই ডাক্তার হলে বাকি না না, আমি বলছি সবার কথা না, মানে কিছু না কিছু ডাক্তার থাকতে হবে। এটা হলো ডাক্তার হওয়াটা ফরজে কিফায়ার হতে পারে, ফরজে আইনের মধ্যে পড়ে না। হ্যাঁ, কিন্তু যদি কেউই পালন না করে তাহলে পাপ হবে। কেন? যে ধরো কথার কথা, যে একটা মেয়ে সমস্যাটা ছেলে বলতে পারে, হ্যাঁ ওটাই। এখন যদি সকল মনে করো স্বামীরা বা মা বাবেরা চিন্তা করলে আমার মেয়েকে ইয়ে করাবো না, ডাক্তার দিতে করাবো না, তাহলে এটা খরচের আইনের পরিপন্থী হয়ে যাবে। কেন? কারণ ধরো যে তুমি খুব পথটা মেনে চলা লোক, কিন্তু তুমি যখন ওই বাচ্চা আসবে পেটে, তখন ছেলে ডাক্তারকে দেখাবে না, ঠিক কিনা? ওই জন্য হচ্ছে, আর মেয়েরাও কিন্তু ছেলেদের কাছে স্বাচ্ছন্দ্য বোধ করবে, করবে না তো? ওই জন্য মেয়ে ডাক্তার হওয়াটাও খরচ, ছেলে ডাক্তার হওয়াটাও খরচ। মেয়ে ডাক্তার না থাকলে সমস্যা তো। শুধু এটা বলে না, যে কোনো রোগের ক্ষেত্রে তোমার যদি মেয়ে ডাক্তার না থাকে সমস্যা পড়বে না, আবার ছেলে ডাক্তার না থাকলে তো সমস্যা। ছেলে ডাক্তার না বলতে পারবে না, সমস্যা বলতে পারবে না। হ্যাঁ, বাস্তবিক তাই। যে আমার একটা স্টুডেন্ট আছে সেমিডিকেলে, ও হচ্ছে মেয়ে ডাক্তার, পরে এমবিবিএস পাস করে এমনি তোমার হচ্ছে মেডিকেল অফিসার হিসেবে ও পোস্টিং হয়ে গেছে এখন।
আরো প্রমোশন হয়েছে। তো তখন এখানে করতে বলছে যে ওই বলছে যে ও আমাদের ভাইয়া বলতো যে আসলে ডাক্তার ও হচ্ছে মানে এমবিবিএস পাস করছে কিন্তু কোনো ডিগ্রি নেয়নি, কারণ এমনিতেই ওর অনেক টাকা ইনকাম হয়, মানে প্রতি মাসে 2,000 টাকা ইনকাম হয়। কেন? যে বলছে যে ওই যে পরীক্ষা নিরীক্ষা দিতে হয়, ওখান থেকে পার্সেন্টেজ পায়। ধরো ল্যাবে বা ইসলামী যে কোনো জায়গাতে পরীক্ষা দিতে হয় না, পরীক্ষা দিলে ওখান থেকে 50% ডাক্তার পায়। ডাক্তার পায়। এই আবির কি ঘুমাই গেল নাকি? এই অধ্যায় তো ঘুমা যাওয়ার অধ্যায় না। ঘুমাচ্ছে তাহলে যে ভিতরে এনার্জি হ্যাঁ তাহলে দাঁড়ায় যাবে, ওইও দাঁড়াবে, মেশিন পত্র দাঁড়ায় যাবে নাকি? দূরে দাঁড়াবে। আচ্ছা, তো এখন হচ্ছে যে ওই বলছে কি জানো, ওই বলছে যে ওই বলছে যে অনেক সময় দেখা যায় যে ওই মেডিকেল অফিসারের দায়িত্বে এবারও পালন করছিল, মানে 3 মাসের জন্য, যে চরম যৌন রোগ এসেছিল। এখন বলছে যে একবার কি হয়েছে যে ছেলে ডাক্তার ছুটিতে ছিল, তো সেদিন হলো সব রোগীরা আমার কাছে মানে আসছে। তো বলছে যে এখন আসে ছেলেরা আসে, এখন আমার কাছে আর সমস্যার কথা বলতে পারছে না। তখন বলছে ইয়াং ছেলেরা আসে, হ্যাঁ এখন এসে ধরো যে কেউ আছে এর মধ্যে বিবাহিত হয়েছে প্রথম, কিন্তু ডাক্তার কি মেয়ে না ছিল? মেয়ে ডাক্তারের কাছে ছেলে গেছে, মানে ধরো তুমি মেয়ে ডাক্তার, তুমি গেছো, তো তুমি সব বলতে পারবা না। এখন বলছে যে এরকম এমন সমস্যা যে আমি এমনি বলছি যে তোমার ডাক্তারি জীবনে কিছু কাহিনী বলো। তো বলছে যে একটা ছেলে মনে করো যে এরকম আছে কিছু বিয়ে করছে, কিন্তু ধরো ওর মেশিন ঠিকভাবে কাজ করছে না। হ্যাঁ, এখন হচ্ছে যে মেয়েকে কি করে বলবে বল, মেয়েকে আপলোড দরকার না, তো এখন হচ্ছে না, ওটাও তো লজ্জার বিষয় না, ওটাও তো লজ্জার বিষয় না। এখন বলছে কি যে তখন হচ্ছে যে লিখে হয়েছে, এখন চুপ করে আছে আর বলে না, মানে ওই বাইরে গেটে ছিল তো ঢুকছে যায় দেখে মেয়েটা কি করবে বলো? তোমরা চিন্তা করো, তোমাদের যদি এরকম হয় তাহলে কি করে ইয়ে করবে? এখন বলছি কি যে বলছে আপনি কি হয়েছে, চুপ করে আছে। বলছে আমি তখন বিপদে পড়ে গেছি, আমি কি করে ইয়ে করবো? ডাক্তারের কাছে কিছু যোগাতে হয় না, কিন্তু মেয়ে ডাক্তার ছেলেরা বলতে পারতো না। বলছে যে কি হয়েছে বলেন, তো বলছে না, চুপ করে আছে। বলছে না বললে আমি ওষুধ দেবো কি করে বলেন? তখন বলছে আমার কিছু হয়নি, লজ্জায় লাগে কিছু হয়নি। তো তখন বুঝতে পারছে যে তখন হচ্ছে আপনি কি বিবাহিত না? তখন হচ্ছে বিবাহিত। বলছে যে কতদিন হলো বিয়ে? তো বলছে যে এই তো 1.5 মাস। কিছু হয়নি? তো বলছে যে তখন তো চুপ করে আছে। তখন বলছে যে ডাক্তার ও বুঝতে পারছে কি হতে পারে, কি সমস্যা হতে পারে বুঝতে পারছে। তো বুঝে তখন সেই অনুযায়ী ওষুধ দিচ্ছে। এখন সত্যি যদি ওই সমস্যা না হয় তাহলে তো সমস্যা না হলে সমস্যা। তো ওই কারণেই ডাক্তার হওয়াটাও খরচ, বুঝতে পারছো? ছেলে ডাক্তার হওয়া খরচ, মেয়ে ডাক্তার হওয়া। তুমি চিন্তা করো, তাই না? তোমার বউকে তুমি ছেলে ডাক্তারকে দেখাবা, তাহলে পদ্মার কি হলো তাহলে, তাই না? যেমন হচ্ছে আমাকে এক স্টুডেন্ট বলছে যে ও মনে করো ওই সিনেমাটিনে যাওয়ার আগে বিয়ে করবে কিন্তু বউকে নিয়ে যাবে না, কারণ বউকে নিয়ে সবাই দেখবে। হ্যাঁ, এই হলো কাহিনী। আচ্ছা দেখো, এখন যে এরকম কে বলছে না তো বুঝে সে বুঝতে পারবে আর কি, আমি নাম বলছি না। আচ্ছা, তাহলে জ্বরের সার্বিক হলে এটি বুঝতে হলো। এবার দেখো এখানে কিন্তু কাজ হলো দ্রুত, কাজ হলো এমসিকিউ জন্য। যদি এখান থেকে কোশ্চেন শুধু একটাই আসে, সেটা হলো 4th নম্বর লাইন হাইমেন বা প্রতিচ্ছক পদ্মা, এই একটাই আসে। আর আরেকটা আসে হলো রোগীর দেহে, এই জনির দেহে, জনির প্রাচীরে রোগী নামক ভাস থাকে, রোগী কোথায় পাওয়া যায়, এরকম একটা কোশ্চেন আসছে। বুঝছো? রোগী কোথায় পাওয়া যায়? অপশনে ছিল যে না, অপশনে কি ছিল জানো? অপশনে ছিল জনি ছিল, আবার অপশনে ছিল হাসপাতালে। অনেকে ভুল করে হাসপাতালে দিয়ে দেবে, একই প্রায় বাংলায়, কিন্তু এই রোগী মানে না বোর্ড পরীক্ষা না, মেডিকেল অফিস। তাহলে তো রোগী কোথায় পাওয়া যায়? অপশনে হাসপাতাল আছে।
কাজ করে দিয়েছেন তাহলে তো হবে না, নেগেটিভ মার্কিং হবে, বুঝলি? তো রোগী মানে ভাঁজ, মানে ওই যোনির ভিতরে একটা ভাঁজ থাকে, হ্যাঁ, ভাঁজ ভাঁজ যে থাকে ওটাকে রোগী বলা হয়। যে অনেকে কোচিং সেন্টারে যেমন বলে না যে মেডিকেলে ভর্তি হতে চাও, অমুক কোচিং এ ভর্তি হও, তো একজন বলছে এটা বলে না যে মেডিকেলে ভর্তি কি রোগী হিসেবে না স্টুডেন্ট হিসেবে, বুঝলি? মেডিকেলে ভর্তি হতে চাও, অমুক কোচিং এ ভর্তি হও, আরে সেটা কি স্টুডেন্ট হিসেবে না রোগী হিসেবে, সেটা তো বলছে না। রোগীও তো হতে চায় মেডিকেল। রোগীও তো মেডিকেলে ভর্তি হয়, তাই না? এরকম জনের কাছ থেকে কোনো কোশ্চিন কখনোই আসেনি। তাই না? আচ্ছা, এবার ভালো দিলেন। 10 টাকা জরিমানা ধরলে অনুমতি নিয়ে দেওয়া করতে হবে। এটা থেকে তো ইয়া আসে হৃদয় আসে হ্যাঁ, আচ্ছা, এবার দেখো যে এখানে হচ্ছে তাই তো, হ্যাঁ, ওর জরিমানা হয়ে গেছে কয় টাকা 20 টাকা। লিবিও মেজরা আর লিবিও মাইনরা, এইটা একটু দেখো, লিবিও মেজরা আর লিবিও মাইনরা এটা কি? অর্থাৎ হলো জনিতে যে ভাঁজ থাকে, এরকম ভাঁজ থাকে, তো বাইরের দিকে একটা ভাঁজ, ভিতরের দিকে একটা ভাঁজ। বাইরের দিকের যে ভাঁজ থাকে ওটা মেজরা, আর ভিতরের দিকে ভাঁজ হলে তো মাইনরা হবে, ভিতরে তো একটু ছোট হবে। এটা মনে রাখতে হবে। ভাঁজ বলতে যে ধরো কথার কথা যে এরকম যদি আমি করি তাহলে এখানে একটা ভাঁজ হয়েছে না, তো এরকম ভাবে থাকে বাইরের দিকটা, এর ভিতরে আবার আরেকটা মাংস বেশি ভাঁজ, এরকমই ভাঁজ, এরকম জনির বাইরেটা এরকম, তো জনির বাইরেটা এরকম, তো এরকম, তাহলে এই দুইটা একটা ভাঁজ, এর ভিতরে ধরো আরেকটা এরকম ভাঁজ, দুই ভাঁজ মিলে এটা। না না বুঝলে বলো না, স্যার মানে যে মেয়েদের যে যোনি আর কি বাহ্যিক ভাবে, হ্যাঁ, ওদের তো ধরো যোনিদের যে এরকম ধরো দুটো পার্ট থাকে, তাই না? ভিতরে কি ছিদ্র, ভিতরে যোনি, ভিতরে ছিদ্র, বাইরে দুটো পার্ট। এই যে বাইরের দুটো যে পার্ট দেখছো, এরকম পার্ট ভিতরের দিকেও একই রকম ভাবে আছে, এটা বলছি। দুইটা পর্দা দুটো পদে না, দুটো মাংস, হ্যাঁ, দুটো বাইরের দিকে যোনির যে বাইরের দিকটা, ওই বাইরের দিকটা এই পাশ থেকে একটা মাংস বেশি ভাঁজ হয়ে আছে, এই পাশ থেকে একটা মাংস ভাঁজ হয়ে একটা এরকম হয়ে আছে। তো এটা যেমন তুমি দেখতে পাচ্ছ বাইরের দিকে, ভিতরের দিকে আবার এই পাশে আর ওই পাশে মিলে আরেকটা ভাঁজ আছে, এই বুঝতে পারছো? এবার দেখো ক্লাইটোরিস। ক্লাইটোরিস মানে কি? এর আগে বলছিলাম যে নারী জননাঙ্গের উঁচু অংশকে ক্লাইটোরিস বলে বা ভগাঙ্কুর বলে, এর আগে বলছিলাম, তাই না? তারপর হচ্ছে বার্থোলিন গ্রন্থি নামে দুইটি বড় গ্রন্থিও লিবিও মাইনরায় উন্মুক্ত হয়েছে, মানে ভিতরের দিকে উন্মুক্ত হয়েছে, এটুকু মনে রাখতে হবে। এখন দেখো স্ত্রী প্রজননতন্ত্রের হরমোনাল ক্রিয়া আগের মতোই প্রায়, মানে ম্যাক্সিমাম, এটাও কিন্তু সৃজনশীল হিসেবে আসে, সবগুলোর নাম আর একটা করে কাজ, সবগুলোর নাম আর একটা করে কাজ। তো এর মধ্যে শুধু যেগুলো না বোঝার মতো আমি বলি, যেমন ধরো রিল্যাক্সিন হরমোন, এটা ছেলেদের নাই মেয়েদের আছে। রিল্যাক্সিন নামকরণ হচ্ছে যে আমরা জানি যে রিল্যাক্স মানে কি শিথিল হওয়া, রিল্যাক্স হওয়া। তো অর্থাৎ হলো যে যখন আর কি গর্ভপাত হয় ওই সময় আর কি মাংস বেশি, ওখানকার মাংস বেশি রিল্যাক্স হয়ে যায়, মানে শিথিল হয়ে যায়, মানে প্রসারিত হয়। যে হরমোনটা মাংস পেশিকে, যোনির ওই ভাগটাকে শিথিল করে এবং এটা প্রসারিত করতে সাহায্য করে, এই হরমোনটা ওটা এক ধরনের কিন্তু অপারেশন হয় ভিতর দিক থেকে। যেমন ধরো যে গরু ছাগল, গরুদের বা হাতিদের, ওদের তো আরো বড় বড় বাচ্চা হয়, তাই না? তো ওদের কিন্তু সিজার করতে হয় না, হয়? তুমি কি কোনো শুনছো যে কোনো গরুর সিজার করা লাগছে? করতে হয় না, হ্যাঁ, যত সিজার করতে হয় মানুষের, হ্যাঁ, মানুষের তো আগে সিজার করে, হ্যাঁ, আগে করা হতো না। এখনো করে, না করলে তো না করলেও হবে, কিন্তু যে পরে কেন, যে কারণ এখন মানুষ পরনির্ভরশীল হয়ে গেছে, আগে পুরোপুরি ষষ্ঠার হাতে দায়িত্ব দিয়েছিল মানুষ, হ্যাঁ, যেমন পশু পাখিরা ষষ্ঠার দায়িত্ব দিয়েছে। নরমাল ভাবে হওয়াটা বেশি ভালো না হচ্ছে, নরমাল ভাবে হওয়াটা বেশি ভালো। উন্নত দেশে নরমাল ভাবেই হয়, ওরা কিন্তু সিজার করে না, খুবই কম করে, খুবই বিবাদে না করলে করে না। আমাদের দেশে সিরিয়াল করে কি সমস্যা? সিজার করে করলে মানে সুবিধা হলো ডাক্তারের ইনকামটা বেশি হয়, এই ইনকামের জন্য। আর উন্নত দেশে ওরা এমনিতে অনেক বড় লোক, হাজার হাজার টাকা এমনি আছে,
জায়গা জমি প্রচুর আছে, হাজার হাজার বিঘা জমি, তো ওরা অতটা টাকার লোভ করে না। আমাদের দেশে যে তোমার এটা একটু হাজার হাজার কোটি টাকা হয়নি, এই আশায় সে হাজার হাজার কোটি টাকা করার জন্য সে ধরো তোমাদের ক্ষেত্রে তোমাদের যখন বিয়ে হবে, তখন বাচ্চা হবে না, তখন ডাক্তার কাছে যাবে, তখন তোমাকে সিজার করতে বলবে না, খালি এটা বলবে যে আপনার বাচ্চাটা মানে এমন একটা পজিশন নর্মালও হবে, তবে সিজার করলে ভালো হয়, ঝুঁকি হয়ে যাবে। তো ঝুঁকি এড়ানোর জন্য আপনি কি করবেন দেখেন, আপনার ইচ্ছা, তখন তোমার ভয় টাকা দেখে টাকা ভয় কাজ করবে। হ্যাঁ, সিজার করলে বেশি টাকা হয়, সিজার করলে ডাক্তার ধরো 12,000 টাকা কিনা, নর্মাল হলে 5,000 টাকা টাকা। যখন জানতে চাই যে টাকা কথা ভাববে না কেউ। হ্যাঁ হ্যাঁ, ওই তো এইভাবে বাংলাদেশে এটা হয়। তো তখন হচ্ছে তুমিও তখন এটাই করবা যে না হলে তো আবার কি হয় না হয়, হ্যাঁ এই ভয় তুমি তখন করতে লাগে। ওই কারণে বাংলাদেশে বেশিরভাগ সিজারই হয়। সিজার না হলে কি হয়, একা একা অপারেশন হয়, ব্যথা উঠবে, তোমার ওই অক্সিটোসিন হরমোন কি রিল্যাক্সিন হরমোন কি করবে, রিল্যাক্সিন হরমোন ওই যে এখানকার যে সিম্প্যাথিস আর পিউবিস এটাকেও প্রসারিত করে ফেলবে, এটাকেও সরাই ফেলবে, হাড়কেও সরাই ফেলবে, সাময়িক সময়ের জন্য, পরে আবার জোড়া লাগাই দেবে, হাড়কেও সরাই ফেলবে, মাংসপেশিকে সরাই ফেলবে, রিল্যাক্স করে ফেলবে, প্রসারিত করে দেবে, তখন মানে বের হয়ে চলে যাবে। এই একই কাজটা এটা হলো অপারেশন। আগে নাকি এরকম ছিল, যখন সিজার ছিল না, যে তোমার কাজ করে গেছে, ঢেকি চালাচ্ছিল, ঢেকি কাজ করছে, টিউবওয়েলে পানি আনতে গেছে, তো এরকম আছে যে টিউবওয়েলে পানি নিতে গেছে, কল চিপতে যায়, বাচ্চা নাকি ফট করে বের হয়ে নিচে ওই অবস্থায় মনে করো এক হাতে বাচ্চা নিছে, এক হাতে কলসি নিছে, হ্যাঁ সবাই বেশি ভালো আর এখন এইরকম ঘটনা ঘটছে আগে, আর এখন কত কি লাগে, হ্যাঁ এইরকম কাহিনী। কিন্তু তো মনে করো যে আবির তো তা শুনবে না, আবির ঠিকই ওর বউকে সিজার করবে, ওই যেমন সুন্দর ছিল জানো তো, হ্যাঁ ওইটা সিজার করাবে না, জানো না, জানলো, আচ্ছা হ্যাঁ পয়সার জন্য। এবার দেখো অক্সিটোসিন, অক্সি মানে দ্রুত, অক্সি মানে দ্রুত, এই যে অক্সি, অক্সি মানে দ্রুত, অক্সি মানে দ্রুত, আর টক্সিন মানে টকস মানে হলো প্রসব, মানে প্রসব মানে দ্রুত প্রসব করার জন্য যে হরমোনটা তাড়াতাড়ি যেন হয়ে যায়, দ্রুত করার জন্য যে হরমোন, কারণ যত দেরি হবে তত তোমার ব্যথা অনেক কষ্ট হয়, কারণ ওটা তো অপারেশন হচ্ছে, ভিতর থেকে সরাচ্ছে না, তখন তোমার ব্যথা লাগবে, তো হাড়ের তরুণাস্থিগুলো সরে যাচ্ছে। স্যার ব্যথা তো স্যার ওটার নাম রিল্যাক্সেশন তাহলে কেন? হ্যাঁ রিল্যাক্সেশন তাহলে কেন? ওটা তো হাড় মানে রিল্যাক্স করলো, মানে মাংসপেশিকে রিল্যাক্স করছে, মানে স্থিতিস্থাপকতা করে দিচ্ছে মাংসপেশিকে, ওই অর্থে রিল্যাক্স না। হ্যাঁ ওই ব্যথা হয়, ওই জন্য তো বলা হচ্ছে যে একটা বাচ্চা হতে যায়, মা মারা গেলে কিন্তু সে শহীদের মর্যাদা পায়, আর হচ্ছে ওই সময় তার অনেক পাপ মাপ হয়ে যায়। হ্যাঁ তো সাধারণত তোর ব্যথা হয়, কিন্তু পরে তো বাচ্চা হলে ওই বাচ্চার মুখ দেখলে সব ভুলে যায়। হ্যাঁ তো তোমার হচ্ছে যে আবার সিজার করলে পরে সমস্যা হয়, যে পেট কাটে, সেলাই শিখতে হয়, ওটা শুকাতে সময় লাগে, অনেক কষ্ট আছে। আর নর্মাল ধরো 2-3 ঘন্টায় দেখা হলো, এর মধ্যে হ্যাঁ হাঁটাচলা করতে পারে, অনেক ঝামেলা, পরে ঝামেলা। নর্মাল হলে তোমার হচ্ছে যে নর্মাল হয়েছে ওই অবস্থায় সে হেঁটে চলে আসবে, কোনো সমস্যা নেই। আগে বললাম না এরকম ভাবে হতো। তো অন্য কাঁদছে, এক হাতে বাচ্চা কাছে, এক হাতে কলসি নিয়ে বাসায় চলে আসছে, এরকম সারপ্রাইজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরপরে দেখো লুটিওট্রপিক হরমোন। লুটি মানে যে হলুদ বর্ণের, যেটা পিটুইটারি গ্রন্থি থেকে হরমোন তৈরি হয়, একে প্রোল্যাকটিন হরমোন বলে। প্রোল্যাকটিন মানে কি, প্রো মানে পক্ষে, ল্যাকটিন মানে দুধ, দুধ তৈরির পক্ষে যে হরমোন কাজ করে, দুধ তৈরির পক্ষে যে হরমোন কাজ করে। পেটে বাচ্চা থাকা অবস্থায় কিন্তু দুধ তৈরির মানে প্রসেসিং চলতে থাকে 7ম মাসেই, যাতে মা টেনশন না করে বাচ্চাকে কি খাওয়াবো। ওই জন্য আল্লাহ আগেই রিজিক দিয়ে দিয়েছে, তুমি টেনশন করো না, আমি সৃষ্টি করছি, আমি খাওয়ার ব্যবস্থা রাখছি, তোমার কোনো টেনশন নেই। তো আগেই দুধ রাখতে দেবে, ও মায়ের জন্য টেনশন করতে না হয়। ওই জন্য আগেই হলো যে একটা হরমোন, যে হরমোনটা হলো যে প্রোল্যাকটিন হরমোন। গোনাডোকর্টিকয়েড হরমোন, এটা ছেলেদের আছে, মেয়েদের আছে। তাহলে এইটুকু পর্যন্তই থাকলো পড়া।